চা বাগানের মাঝখানে ধোঁয়া উঠছে আমার কন্টেনার থেকে। আর ঠিক এই মুহূর্তে আমরা ঢুকে পড়লাম আসামে। নতুন রাজ্য, নতুন রাস্তা, নতুন গল্প অপেক্ষা করছে সামনে। সো গুড মর্নিং বন্ধুরা। জানি কাউকে হয়তো দেখা যাচ্ছে না, আমরা অনেক সন্ধ্যে 6টা থেকে ঘুমানোর চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু কেউই একমাত্র গৌতম বাদে বাকি সবাই অল্প অল্প ঘুম নিয়েছি। এক্সাইটমেন্ট আছে বেরোনোর, বুঝতে পারছে 9:25 আর বেশিক্ষণ নয়, এবার আবার উঠে পড়বো। ঘুম লাগছে না যখন ফালতু, এই খাবার দাবার খেয়ে রাস্তায় বেরিয়ে পড়বো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাইস্ট্রো ইনফিনিটি। আর বেশ কদিন আমার নতুন ভিডিও আসেনি। আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর আর ঘড়িতে বাজছে হচ্ছে এখন 10:30। আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট। আর আমার শুরু হতে চলেছে আমাদের নতুন রাইড। এটা হচ্ছে টুয়ার্ডস অরুণাচল হবে। তো এবারে আমার সাথে আমি সোলো নই, আমার সাথে আরও দুজন রাইডার আছে। একটা বড়রাম আছে, বড়রাম প্রতিবার আসে কিন্তু ও বেরোয় না, তো এবারে বড়রামও বেরোচ্ছে। আর একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে গৌতম। তো রাস্তায় তোমাদের সবাইকে সাথে পরিচয় করাচ্ছি। আর আমি পুরো রেডি, রাইডিং প্যান্ট পরা হয়ে গেছে, গৌতমের রাইডিং গিয়ার্স ওখানে পড়ে আছে, আমার জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাবো। আর এই হচ্ছে আপডেট। তো এবার রাস্তায় দেখা হবে। আজকে হচ্ছে পঞ্চমী, আই থিঙ্ক কল্যাণী অবধি ভালোই জ্যাম পাবো। এবার দেখা যাক কী হয়। সো এদেরকে এবার খাবার দেবো, তারপর বেরোবো। আর এই যে এখানে আরেকজন আছে, এই কদিন এদের দায়িত্ব পুরো মায়ের হাতে থাকবে। হয়ে গেছে, এদেরকে খাবার দিতে হবে। এই বাবুরা মাছ মাংস ছাড়া খায় না। আর এবারে সব থেকে ফার্স্ট বেরোচ্ছি। বেসিক্যালি আমি বেরোই হচ্ছে ওই 2টোর সময়, কিন্তু আজকে অনেকক্ষণ শুয়েছিলাম, কিছুতেই ঘুম আসছে না। ওকে খোঁচা মারছিলাম, লাথালাথি করছিলাম। তো এই হচ্ছে আমি, আমার এক্সপালস হচ্ছে বড়রাম বাগদি। আর এখানে হচ্ছে গৌতম আমার সাথে নতুন রাইড করছে। ওর শুধু গ্রিনটা বোঝা যাচ্ছে আমাদের এখানে। এই যে গৌতম আর ওদের আরও দুজন ভাই। একজন নাম বলো, তোমার দুজন নাম বলো। একজন সঞ্জু আর একজন শুভঙ্কর। তো ওরাও আমাদেরকে সেভ করছে। স্যার এখানে হচ্ছে রিকো বদমাইশি করছে, এই যে রিকো বদমাইশি করছে। আর এখানে সঙ্গমিতা। বাড়ি থেকে বেরোনোর মুহূর্তটা সবসময় একটু আলাদা। বাইরের রাস্তায় যতই অ্যাডভেঞ্চার থাকুক, পেছনে ফেলে আসা বাড়িটার জন্য মনটা একটু থেমে যায়। 2-4টে হাসি, 2-4টে সাবধানে থাকার কথা, আর সেই চেনা সাবধানে যাস শব্দটা। হেলমেট পরে নেওয়ার আগে একবার পেছনে তাকালাম, তারপর একটা ছোট্ট বাই বাই, আর শুরু হয়ে গেল নতুন পথের গল্প। আমরা এখন রাস্তায়। আজ পঞ্চমীর রাত, দুর্গাপুজোর ঠিক শুরুটা। সাধারণত এত রাতে কলকাতার অনেক দোকানই বন্ধ হয়ে যায়, রাস্তাটাও অনেকটাই ফাঁকা থাকে, কিন্তু আজকের দৃশ্যটা একদম আলাদা। চারিদিকে আলোর ঝলকানি, প্যান্ডেলের লাইট, দোকানগুলোর সামনে ব্যস্ততা এখনও থামেনি। পুজোর সময় এই শহর যেন ঘুমোতে ভুলে যায়। এই আলোর ঝলমলে কলকাতাকে পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি একটা অজানা পথের দিকে। শহরের কোলাহল থেকে পাহাড়ের নিস্তব্ধতার পথে। আজকের রাতটা শুধু একটা রাইডের শুরু নয়, এটা একটা উৎসবের মাঝখান থেকে একটা স্বপ্নের দিকে যাত্রা। এতক্ষণ আমরা কল্যাণী এক্সপ্রেসের ওপর ছিলাম। এই যে সামনের যে মোড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিবেকানন্দ মোড়। এখান থেকে ডান দিক নিতে হবে এবং এই রাস্তাটা সোজা জাগলুতে গিয়ে উঠবে, আর সেখান থেকেই আমরা আবার NH-34-এ কানেক্টেড হব। এই হচ্ছে জাগুলি মোড়, আর ওপর দিয়ে ওই যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে, ওটাই NH-34। তো আমরা এখন এখান থেকে বাঁ দিকে গিয়ে আবার উঠে যাব NH-34-এর উপর। ধীরে ধীরে শহরের ভিড়টা কমতে শুরু করলো। আলোর ঝলকানি, মানুষের কোলাহল, প্যান্ডেলের শব্দ, সব কিছু একটু একটু করে পেছনে পড়ে যেতে লাগলো। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো আর হর্নের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। সামনে এখন লম্বা ফাঁকা রাস্তা। শহরের সীমানা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম হাইওয়েতে। এখানে গাড়ির সংখ্যা কম আর হাওয়ার শব্দ বেশি। হেলমেটের ভেতর দিয়ে ঠান্ডা বাতাসের চাপ, আর আমার সামনে শুধু কালো রাস্তা, যেটা হেডলাইটের আলোয় যতদূর দেখা যায়। এই মুহূর্তটা আলাদা। এখান থেকেই আসল রাইড শুরু। শহর পেছনে রয়ে গেছে, এবার সামনে শুধু পথ। সামনে যে সোজা হাইওয়েটা দেখছো, ওটাই চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। লম্বা, অন্ধকার, কিন্তু ডাকে ভরা একটা রাস্তা।
আর বাঁ দিকের যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে ওটা চলে যাচ্ছে কৃষ্ণনগর শহরের দিকে। একদিকে পরিচিত শহর, আলো, মানুষের ভিড়, আর অন্যদিকে দীর্ঘ হাইওয়ে, অজানা পথ, অজানা অভিজ্ঞতা। আমরা থামলাম না, হ্যান্ডেলটা সোজা রেখেই হাইওয়ের দিকে এগিয়ে গেলাম। সো এই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছি আমরা। এখন গাড়িতে বাজে 3:10, আর একটু খাবো দাবো, খিদে পেয়ে গেছে আসলে প্রচণ্ড। গাড়ি চালাতে খিদে পেয়েছে, ওরা অলরেডি খুলে স্টার্ট করে দিয়েছে। আমি এই চেয়ারটা এবারে কিনেছি, বসে বেশ আরাম আছে। আর গরিব মানুষ আর ওই যে আমাদের পরোটা আলু ভাজা মা দিয়ে পাঠিয়েছে, ও হচ্ছে ভেজিটেরিয়ান আলাদা, তো আমার সাথে বসে খাচ্ছ, যা চলে গেছে। আর আমরা খাবো হচ্ছে এখন আলু ভাজা আর পরোটা, মা দিয়ে পাঠিয়েছে। এই হচ্ছে ব্যাপার আর কি। এখন আর রাত নয়, পুরো সকাল হয়ে গেছে। সূর্য উঠেছে, পরিষ্কার আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। আমরা এখন শহর থেকে অনেকটা দূরে। কংক্রিটের বাড়িঘর, উঁচু বিল্ডিং, ব্যস্ত মোড়, সব কিছু পেছনে ফেলে এসেছি। চারিদিকে এখন শুধু সবুজ, খেলার মাঠ, গাছের সারি, দূরে কোথাও ছোট্ট ছোট্ট গ্রাম, আর একদম নির্মল সকালের আলো। সূর্যের রোদ সরাসরি হেলমেটের ভাইজার পেরিয়ে মুখে এসে পড়ছে, উষ্ণ একটা অনুভূতি দিচ্ছে। এই অনুভূতিটাই আলাদা। শহরের ধুলোবালি আর কোলাহল ছেড়ে এখন আমরা পুরোপুরি রাস্তায়, প্রকৃতির মধ্যে। এখন আমরা আছি বহরমপুর এক্সপ্রেসওয়েতে। বাঁ দিকের যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে ওটা চলে যাচ্ছে বহরমপুর সিটির দিকে, আর সামনে যে সোজা লম্বা হাইওয়েটা ওটাই আমাদের রাস্তা। ওটাই চলে যাবে শিলিগুড়ির দিকে, মালদা ডালখোলা পেরিয়ে। এই রাস্তা মানেই একরকম নর্থ বেঙ্গলের গেটওয়ে। বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে মোরগ্রামের দিকে। আর মালদা নামটা শুনলেই একটা জিনিস সবার আগে মাথায় আসে, আম। শুধু আমই নয়, লিচুও। মালদা মানে আম আর লিচুর জন্য বিখ্যাত একটা জায়গা। তবে এখন সেই সিজন নয়, এখন গেলে এই স্বাদ পাওয়া যাবে না। ওগুলো কিন্তু একরকম গরমকালেরই সম্পদ। যেহেতু এখন সিজন নয়, তাই এই সময় গেলে গাছ থাকবে, রাস্তা থাকবে, কিন্তু আম আর লিচু থাকবে না। না হলে কি হতো জানো, হয়তো বাইকের দুপাশে ব্যাগে জামা কাপড় কম আর আম বেশি নিয়ে ফিরতাম। আর লিচু হলে তো কথাই নেই, হেলমেট খুলে রাস্তার ধারে বসেই শুরু করে দিতাম। কিন্তু যেহেতু সিজন নয়, তাই আজ আর ফল নয়, আজকের আসল মজা হচ্ছে এই লম্বা হাইওয়েটাই। সো এখন আমরা জাস্ট এয়ার প্রেশারটা চেক করলাম, কারণ যত গরম বাড়বে এয়ার প্রেশার সবাইকারই মোটামুটি বেড়েছিলো। গরমের সামনের চাকাটা বাদ দিয়ে সবাইকার এয়ার প্রেশারই বেড়ে গেছিলো। কারণ যত গরমের মধ্যে গাড়ি চালানো হয় হাওয়ার প্রেশারটা বাড়তে থাকে। সুতরাং এটা সবসময় এই জিনিসটা নোটিস করতে হয় কি এয়ার প্রেশারটা কী লেভেলে আছে। তো হাওয়া তো দিতেও না, ইনফ্লেটার আছে, তাও এয়ার প্রেশারটা চেক করলাম, আমার দুটোতেই বেড়ে গেছিলো। ওই গৌতমের বেড়েছিলো, বড়নের পেছনের চাকার প্রেশারটা অনেক বেড়ে গেছিলো। এখানে এসে একদম সত্যি কথা বলি, ক্যামেরা অন করতে একদম ইচ্ছে করছিল না, এতটাই জ্যাম। ফারাক্কা ব্রিজে ওঠার আগে প্রচণ্ড যানজট। মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা, কিন্তু সময় লেগে গেল প্রায় 1.5 ঘন্টারও বেশি। ভাবা যায়? আর মজার ব্যাপার কি জানো, যে মেন হাইওয়ে দিয়ে আমি প্রতিবারই যাই সেটা দিয়েও যেতে পারলাম না। ডান দিক বাঁ দিক বাইপাস ধরে ঘুরে ঘুরে কোথায় যে নিয়ে এলো, একটা সময় তো নিজেই বুঝতে পারছিলাম না ঠিক কোন রাস্তা দিয়ে ফারাক্কার দিকে যাচ্ছি। শেষমেশ কোনোভাবে এসে উঠলাম ফারাক্কা ব্রিজের কাছে। ভাবলাম এবার বাঁচা গেল, কিন্তু না, ব্রিজের ওপরেও দাঁড়িয়ে আছে লম্বা লাইন। ট্রাক, বাস, প্রাইভেট গাড়ি সব মিলিয়ে এক বিশাল যানজট। সকাল কবে পেরিয়ে গেছে টেরই পাইনি, এখন প্রায় দুপুর। এখানে এসে বুঝলাম রাস্তার কাজ চলছে, আর সেই কারণেই এই অবস্থা। রাইডে বেরোলেই বুঝতে পারি প্ল্যান যাই করি না কেন, রাস্তায় শেষ কথা বলে। আর আজকের দিনের প্রথম বড় চ্যালেঞ্জ ছিল এটাই, ফারাক্কা ক্রস করা। ফারাক্কার সেই জ্যামটা সত্যি বলছি মনোবল একদম ভেঙে দিয়েছিল। 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকা, গরম, ধুলো, ক্লান্তি সব মিলিয়ে মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছিল, আজ কি ঠিকঠাক এগোতে পারবো? কিন্তু রাস্তায় একটা জিনিস শিখেছি, খারাপ সময় চিরকাল থাকে না। আর সত্যি এখন আবার রাস্তা ফাঁকা, সামনে লম্বা স্ট্রেচ, থ্রটেল ঘোরাতেই বাইক আবার নিজের ছন্দে। এই যে সামনে ডালখোলার মোড়, এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে।
বাঁ দিকে গেলে পূর্ণিয়া মানে সোজা বিহারের দিকে ঢুকে যাবে, আর ডান দিকে কিষানগঞ্জ, শিলিগুড়ি আমাদের গন্তব্যের রাস্তা। এই মোড়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা রাস্তা নিয়ে যাচ্ছে অন্য রাজ্যে, আর একটা রাস্তা নিয়ে যাচ্ছে আমাদেরকে নর্থ বেঙ্গলের দিকে। আমরা অবশ্যই ডান দিকেরটাতেই যাব, কারণ আমাদের লক্ষ্য পরিষ্কার আর যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। বলতে পারছি যে 5টা 13, আর বেশ খেতে ইচ্ছে করছে, সব খাবার হজম হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর একজন এদিকে গৌতমের দিকে ফ্ল্যাট হয়ে গেছে, সবাই মোটামুটি ফ্ল্যাট। দেখি এখন খাওয়া দাওয়া করে খানিকটা টানবো, 7টা 7:30 অবধি টানবো। তারপর ওই যখন একটু ট্রাফিক থাকবে তখন ওই সময়টাতে টানবো না, ওই টাইমটাতে খানিকটা হোল্ড করে যাবো। তারপরে আবার 11:30 সাড়ে একটু শুয়ে নেবো কোনো একটা পেট্রোল পাম্পে। তারপরে 11:30 নাগাদ আবার গাড়ি স্টার্ট করবো। সবাই খাবার এসে গেছে, রুটি ওর আমার আর ওর ননভেজ। খাবার শেষ করতে করতে সন্ধ্যা নেমে গিয়েছিল। আকাশে তখন হালকা অন্ধকার। সারাদিনের রোদ আর জ্যামের ক্লান্তি শরীরে স্পষ্ট টের পাচ্ছিলাম। ভাবলাম আজ আর বেশি এগোনো ঠিক হবে না। সামনে একটা নিরিবিলি পরিষ্কার পেট্রোল পাম্প চোখে পড়লো, সেখানেই বাইক ঢুকিয়ে দিলাম। ট্যাঙ্ক ফুল করার দরকার ছিল না, কিন্তু মনটা ফুল ট্যাঙ্ক রেস চাইছিল। বাইকটা ডবল স্ট্যান্ডে করে হেলমেট খুলে একটু আকাশের দিকে তাকালাম। আজকের দিনটা সহজ ছিল না। আসলে খুব বেশি ঘুম না, মোটামুটি 3.5-4 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিলেই যথেষ্ট। তাছাড়াও এই সময়টাতে রাস্তার গাড়ির চাপও একটু বেশি থাকে, ট্রাক, বাস, লোকাল ট্রাফিক সব মিলিয়ে ভিড় থাকে। তাই আমার মনে হয় রাতের ঘুমের জন্য এই টাইমটাই বেস্ট। আমার একটা সুবিধা আছে, আমি যে কোনো সময় ঘুমাতে পারি। তাই বেশি ভাবলাম না, হেলমেট গ্লাভস পাশে রেখে চোখ বন্ধ করলাম। সো এতক্ষণ আমরা এখানে ছিলাম এই পাম্পটাতে। এই পাম্পটা খুব পরিচিত পুরনো পাম্প, এখানে আমি এর আগেও ছিলাম। আর এখানে আমরা এই যে গাড়িটাকে ঠিক আমরা এরকম ফরমেশনে রেখেছিলাম, একটা আমার গাড়ি, ওইদিকে গৌতমের গাড়ি, আর ওইদিকে বলরামের গাড়ি। এই মাউন্টেনের যে জায়গাটা, ওখানে ত্রিপল পেতে, বিছানার চাদর পেতে ঘুমালাম ওখানে বেশ খানিকক্ষণ, দিয়ে চান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। এখান থেকে আরও মোটামুটি 80 কিলোমিটার মতো বাকি আছে, আর তারপর ডুয়ার্স আসবে। পেট্রোল পাম্পের আলো পেছনে রেখে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। সামনে ফাঁকা শুনশান অন্ধকার হাইওয়ে, চারপাশের নীরবতা, শুধু হেডলাইটের আলো যতদূর যাচ্ছে ততটাই যেন পৃথিবী। বাগডোগরা যেতে হলে ফ্লাইওভারের নিচ দিয়ে বাঁ দিকের বাঁকটা নিতে হতো। আজ থেকে কয়েক বছর আগে যখন প্রথমবার দার্জিলিং গেছিলাম বাইক নিয়ে, এই রাস্তাটাই নিয়েছিলাম, মনে আছে। তখন নতুন ছিল সব কিছু, কতটা এক্সাইটমেন্ট ছিল মাথার ভেতরে। কিন্তু আজ আমরা সোজা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। অভিজ্ঞতা একটু বেড়েছে, রাস্তাও চেনা হয়ে গেছে। এখন আমরা উঠছি মহানন্দা ব্যারেজের ওপর দিয়ে। রাতের অন্ধকারে জলের ওপরে হালকা আলো পড়ছে, সব কিছুই শান্ত সুন্দর। কিন্তু আবার সেই কেস, ট্রাফিক। এই রাতেও গাড়ির লাইন। ভাবছিলাম ফাঁকা রাস্তা পাবো, কিন্তু শিলিগুড়ি ঢোকার আগেই আবার একটু ধৈর্যের পরীক্ষা। কাল রাস্তায় যেটুকু ট্রাফিক ছিল, তারপর থেকে প্রায় সারা রাতটাই গাড়ি চালিয়ে এসেছি। আর এখন সকাল হয়ে গেছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু বিশ্বাস করো খালি চোখে আকাশটা একদম আগুন লাল লাগছে। সূর্যের রক্তিম আলো চারপাশটাকে একদম লাল করে দিয়েছে। হালকা কুয়াশার ভেতর দিয়ে সেই লাল আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। রাতের ক্লান্তি কোথায় যেন উধাও। টাইগারও যেন সেটা বুঝেছে। এখন ও বেশ ভালো স্পিডেই চলছে। রাস্তা ফাঁকা, চারপাশে একদম সবুজ সিনারি। শহরের ধুলো আর নেই, হর্ন নেই, শুধু রাস্তা আর প্রকৃতি। আর খুব শিগগিরই শুরু হবে ডুয়ার্সের জঙ্গল। পাহাড়ের গন্ধ যেন ধীরে ধীরে হাওয়ার সাথে মিশে আসছে। এখান থেকে ডুয়ার্স যাওয়ার দুটো রাস্তা আছে। সোজা গেলেও যাওয়া যায়, আবার ডান দিকের রাস্তাটা ধরলেও পৌঁছে যাওয়া যাবে। দুটো অপশনই খোলা আছে। কিন্তু আমি সবসময় ফালাকাটা, হাসিমারা, জলদাপাড়া হয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটাই নিই। হ্যাঁ, ওটাতে কিলোমিটার একটু বেশি পড়ে, কিন্তু রাস্তাটা অনেকটাই ভালো, লম্বা, স্মুথ, আর রাইড করার আলাদাই মজা আছে। লং রাইডে শুধু দূরত্বটাই বড় কথা নয়, রাস্তার কোয়ালিটিটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আমি যখনই ডুয়ার্সের দিকে যাই তো চেষ্টা করি এই রাস্তাটাই নেওয়ার। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ এন্টার্ড ডুয়ার্স। দেখতেই পাচ্ছ চারপাশের সিনারি একদম বদলে গেছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সো গাইজ, ওয়েলকাম টু ডুয়ার্স।
আলটিমেটলি এসে গেছি ডুয়ার্সে এখন। পেছনে চায়ের বাগান, সুন্দর সুন্দর গাছ, দারুণ ওয়েদার। আর এবার ব্রেকফাস্ট বানাবো, আজকে ম্যাগি খাবো। চারপাশে একদম নিস্তব্ধতা, মাঝে মধ্যে দু একটা গাড়ি চলে যাচ্ছে, দুপাশে সবুজ চা গাছের সারি, হালকা সকালে রোদ পড়ছে পাতার উপর। এর থেকে ভালো ব্রেকফাস্ট স্পট আর কি হতে পারে। বাইক থেকে বার করলাম বাড়ি থেকে নিয়ে আসা গ্যাস সিলিন্ডার। রাস্তায় বেরোলেই একটা জিনিস আমি খুব উপভোগ করি, নিজেদের রান্না। আজকের মেনু কিন্তু খুব সিম্পল, ম্যাগি। কিন্তু বিশ্বাস করো, এই রাস্তায় এই প্রকৃতির মাঝে বসে এক প্লেট ম্যাগির স্বাদ যে কোনো বড় রেস্টুরেন্টের থেকে অনেক বেশি। চা বাগানের মাঝখানে ধোঁয়া উঠছে আমার কন্টেনার থেকে, আর সামনে আমার টাইগার চুপচাপ দাঁড়িয়ে। মেঘালয়ে যাওয়ার সময় এই ডুয়ার্সেরই কোথাও একটা দাঁড়িয়ে, ঠিক এক্স্যাক্ট লোকেশনটা মনে নেই, কিন্তু চা বাগানের মাঝেই কোথাও। সেদিন আমি আর সঙ্গমিত্রা একসাথে ম্যাগি রান্না করেছিলাম। ছোট্ট একটা গ্যাস স্টোভ, চারপাশে সবুজ চা বাগান, আর দুজন মানুষ, ভীষণ খুশি। লোকেশনটা ভুলে গেছি, কিন্তু সেই মুহূর্তটা একদম পরিষ্কার মনে আছে। সত্যি করে বলছি তো, হয়তো তুমি সামনে বসে নেই, কিন্তু এই রাস্তায়, এই বাতাসে, এই স্মৃতিতে তুমি আছো। ব্রেকফাস্টের পরে এনার্জি লেভেল আবার একদম হাই। আর বেশি কিছু না ভেবে আবারও বেরিয়ে পড়লাম রাস্তায়। টাইগার যেন নতুন করে প্রাণ পেয়েছে। রাস্তার দুপাশে ধাপে ধাপে কাশফুল ফুটে আছে, হাওয়ায় দুলছে, আর খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা শরৎকাল। নীল আকাশ, সাদা মেঘ, সবুজ জঙ্গল, আর তারই মাঝে সাদা কাশফুল। পুজোর আমেজটা যেন রাস্তার মধ্যেই মিশে আছে। এখন আমরা পৌঁছে গেছি জলদাপাড়া অভয়ারণ্যের সামনে। এই জলদাপাড়া কিন্তু শুধু একটা জঙ্গল নয়, এটা উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত বন্যপ্রাণ অভয়ারণ্য। এখানে আছে ভারতবর্ষের বিখ্যাত এক শিংওয়ালা গন্ডার, বিশাল তৃণভূমি, ঘন জঙ্গল, আর টেরেজা নদীর ধার দিয়ে বিস্তৃত এই এলাকা একদম প্রকৃতির নিজের রাজ্য। সকালে কুয়াশা নামলে পুরো জায়গাটা যেন অন্যরকম হয়ে যায়। এখানে হাতি আছে, হরিণ আছে, অসংখ্য পাখির প্রজাতি আছে, আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটার একটা আলাদা নীরবতা আছে। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় যেন জঙ্গলটা নিজের মতো শ্বাস নিচ্ছে। জানি না ক্যামেরা ঠিক কতটা ধরা পড়ছে, কিন্তু একদম সামনে সোজা পাহাড় দেখা যাচ্ছে। দূরে নীলচে আবছা একটা রেখা যেন আকাশের সঙ্গে মিশে গেছে। যতদূর মনে হচ্ছে ওই পাহাড়টা হচ্ছে ভুটানের। সীমানা চোখে দেখা যায় না, কিন্তু প্রকৃতির সেই বিশালতা এখান থেকেই টের পাওয়া যাচ্ছে। পাহাড়ের গায়ে হালকা কুয়াশার পরত, চারপাশ একদম ঘন সবুজ, আর তার উপরে একদম পরিষ্কার নীল আকাশ। নীল, সবুজ আর দূরের পাহাড়ের সেই স্তরগুলো, পুরো দৃশ্যটা যেন একটা পেন্টিং। সামনের মোড়টা কিন্তু একটা ভাইটাল মোড়, কারণ আমি এর আগেও একবার ভুল করেছি মেঘালয় যাওয়ার সময়। দুটো রাস্তা দিয়েই কিন্তু ভুটানের দিকে যাওয়া যায়, বাট আমরা এখন যাচ্ছি গুয়াহাটির দিকে, মানে আসামের দিকে এগোতে হলে আমাদেরকে নিতে হবে বাঁ দিকের রাস্তাটা। বাঁ দিকে গেলে পড়বে জয়গাঁও, সেখান থেকে চাইলে ভুটান বর্ডার ক্রস করা যায়। অনেকে এখান থেকে ডাইরেক্টলি ফুড সেলিংয়ে ঢুকে পড়ে, আর ডান দিকে যে রাস্তা সেটাও ভুটানের দিকে যায়, কিন্তু সেটা হাসিমারা হয়ে অন্য রুটে। তাই এখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you know. সামনেই আসাম বর্ডার, রাস্তা একদম ফাঁকা, আর গাড়ি এখন মোটামুটি 80-র ওপরে। থ্রটেল একটু ঘোরালেই সেই চেনা ফিলটা ফিরে আসে। হাওয়া মুখে লাগছে, রাস্তা নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে। দূরে বর্ডারে সাইনবোর্ড দেখা যাচ্ছে। প্রতিটা নতুন রাজ্যে ঢোকার একটা আলাদা অনুভূতি আছে, একটা নতুন অধ্যায়ের শুরু হওয়ার মতো। আর ঠিক এই মুহূর্তে আমরা ঢুকে পড়লাম আসামে। নতুন রাজ্য, নতুন রাস্তা, নতুন গল্প অপেক্ষা করছে সামনে। পেছনে পড়ে রইল পশ্চিমবঙ্গ, সামনে এখন আসাম। চলো শুরু হোক এই নতুন পর্ব। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই ফার্স্ট এপিসোডটাকে এখানেই শেষ করছি। সামনে এখনও অনেকটা রাস্তা বাকি, অনেকটা গল্প বাকি, অনেকটা অ্যাডভেঞ্চার। তাই প্লিজ স্টে টিউনড। এই ট্রিপের বাকি অংশ খুব শীঘ্রই দেখতে পাবে এপিসোড 2-তে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখা হবে খুব শীঘ্রই পরের এপিসোডে। আনটিল দেন রাইড সেফ।